হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি সত্য ঘটনা নিয়ে। সবাই সাথে থাকো, ঘটনাটা মনোযোগ সহকারে শোনো। প্রশ্ন আছে, সবাইকে কিন্তু উত্তর আমাকে দিতে হবেই। আমি উত্তর কিন্তু চাই। ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমি তোমাদের করছি, কালকে 10:30 থেকে 11টার মধ্যে একটি ভিডিও আসবে। একটা ফ্রড স্ক্যাম হয়েছে। সেই ভিডিওটা, যে স্ক্যামার, যে লোকটা স্ক্যাম করেছে, ওরা অ্যাকচুয়ালি এটা বিজনেস কিভাবে করছে প্রত্যেকটা মানুষের খুব ভালো করে দেখা দরকার। সাথে ঘটনাটা আমি তোমাদের বলবো, মানে যেই শর্ট ভিডিওটা দেব, তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। এটা ভাবো, তোমাদের দিদিভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছে, তোমরা শেয়ার করবে, যাতে লক্ষ লক্ষ মানুষ লেনদেন করে এই স্ক্যামের হাত থেকে যেন মুক্তি পায়, বাঁচতে পারে। তাহলে চলো এবার ঘটনায় ফিরি। ঘটনাটা আসে বারাসাত দেগঙ্গা থেকে। এক বোন আমাকে ঘটনাটা পাঠায়, বলছে দিদিভাই, দেগঙ্গায় আমার শ্বশুর বাড়ি। আমার বাপের বাড়ি হচ্ছে বনগা লাইনে যেতে পড়ে মছলন্দপুর। মছলন্দপুরে হচ্ছে আমার বাপের বাড়ি। আমার বারাসাত দেগঙ্গায় বিয়ে হয়, শ্বশুর বাড়ি। আমি শ্বশুর বাড়িতে বিয়ে করে এসি, আমি শ্বশুর বাড়িতে বিয়ে করে আসি 2024 সালে। 2024 থেকে 25, প্রায় 2 বছর হতে গেল। 24 একটা লং গেছে, আর 25-এর মানে চলছে মাঝামাঝি, 1.5 বছর ধরো হতে যাচ্ছে। বোনটি বলে, দিদিভাই আমাদের বাড়িতে কিছু একটা আছে, মানে শ্বশুর বাড়িতে কিছু একটা আছে। তো আমি ওর সাথে কদিন ধরে কথোপকথন করছি, হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি ওকে জানতে চাইলাম যে তোমাদের বাড়িতে অ্যাকচুয়ালি কি আছে, কি হচ্ছে। তখন সে বোন আমাকে বলল, দিদিভাই আমাদের বাড়িতে কেউ না থাকলে মনে হয় বাড়িতে কেউ আছে। প্রতিবেশীরা প্রায়শই আমাদের জিজ্ঞেস করে যখনই দেখে, কিরে কালকে সন্ধ্যাবেলা বাড়ি ছিলিস না? আমি বললাম না তো। বলছে, বাড়িতে তো তোকে দেখলাম রে, তুই কত করে ডাকলাম, তোকে দেখলাম তুই চুল আঁচড়াচ্ছিস দাঁড়িয়ে। কিন্তু সত্যি কথা বলতে, আমাদের বোন বলে, দিদিভাই অদ্ভুত লাগছে হয়তো শুনতে, এটা বাস্তব, কিন্তু আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে, মানে শাশুড়ি তো মারা গেছে, শ্বশুর মশাই আর আমার স্বামী দোকান আছে, দুজনেই দোকানে থাকে। আর আমি আমার মেয়েকে নিয়ে কোচিং এ পড়াতে গেছি। যেই টাইমটা বলছে সেই সময় আমি বাড়িতে ছিলাম না, কিন্তু আমার প্রতিবেশী আমাকে বলছে, তুই চুল আঁচড়াচ্ছিলিস, এত করে ডাকলাম তুই শুনলি না। আর আমার বাড়ির গেট নাকি তালা দেওয়া ছিল, বাইরের গেট। আমি বললাম তুমি খুলে এলে না কেন, যদি আমি বাড়িতে থাকি গেট তো খোলা থাকবে। তখন বলছে, তোর তো বাইরে গেট তালা ছিল, আমি ভাবলাম হয়তো তোর বর আর শ্বশুর হয়তো দোকানে গেছে, মুদিখানা দোকান, তোকে হয়তো তালা দিয়ে রেখে গেছে। আমি বললাম না, কোনোদিন তো তালা দিয়ে রেখে যায় না তারা, কারণ তারা তালা দিয়ে রাখবে কেন? আমি তো আমার মেয়েকে নিয়ে পড়াতে কোচিং এ যাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, আমি তো সন্ধ্যাবেলা ছিলাম না। একটা গেল। বোন বলছে, দিদি ভাই বুঝতে পারলাম না, আমি যেখানে ছিলাম না, তাহলে আমার পাশের বাড়ির উনি কাকে দেখলেন? আমি তো ছিলাম না। এবার ঘটনাটা হলো, ঠিক সপ্তাহখানিক পর একদিন আমি নাকি আমাদের বাড়ির রাস্তা দিয়ে ভর দুপুর বেলা, আমি খাওয়া দাওয়া করে, প্রত্যেকদিন দুপুর বেলা তো আমি কি করতে বেরোবো, মেয়েকে নিয়ে যেহেতু আমি পড়াতে যাই, প্রত্যেকদিন মেয়ের পড়া থাকে, রোববার ছুটি। মেয়ে আমার ক্লাস 2-এ পড়ে, 4.5 বছর, 6 বছর বয়স, ক্লাস 2-এ পড়ে আমার মেয়ে। আমি মেয়েকে নিয়ে প্রত্যেকদিন পড়াতে যাই। তাহলে আমাকে নাকি দুপুরবেলা দেখেছে আমার অন্য একজন প্রতিবেশী। দুপুরবেলা নাকি আমি ভর দুপুরে আমাদের ওই রাস্তা দিয়ে নাকি আমি বাড়ির দিকে আসছি, সেও নাকি আমাকে ডেকেছে, কিন্তু আমি সাড়া দিইনি। আমার কাছে প্রশ্ন, মানে বোনটি প্রশ্ন রাখে, দিদি ভাই যখন আমি দুপুরবেলা রাস্তায় ছিলাম না, যখন আমি আমার মেয়েকে নিয়ে পড়তে গেছি, আমি বাড়িতে ছিলাম না, তাহলে সেই পাশের বাড়ির কাকিমা কাকে দেখেছিল সন্ধ্যাবেলা চুল আঁচড়াতে?
আর সন্ধ্যাবেলা তো চুল আমি আঁচড়াবই না, আমরা হিন্দু পরিবারের মহিলা, জানি সন্ধ্যার আগে চুল আঁচড়ে সিঁদুর পরে সন্ধ্যা বাতি দিতে হয়। আমার তুলসী মঞ্চ আছে উঠোনে, আমি তুলসী মঞ্চ আমি সব কিছু মেয়েকে পরিয়ে নিয়ে এসে দিই। দিদিভাই তাহলে কে ছিল? দুপুরবেলা যাকে দেখেছে সে কে ছিল? আমার মতো বলছে সালোয়ার কামিজ আমি পরে যাই যেরকম ওরকম সালোয়ার কামিজ। আমার তো ধারণার বাইরে। এই কথাটা আমাকে পাড়ায় অনেকে বলে, অনেকে, যে আমাকে নাকি দেখেছে যে আমি কলপাড়ের পেছন দিয়ে আসছি। কেউ দেখেছে আমাদের যে ওখানে একটা মার্কেট বসে রবিবার করে, সেই মার্কেট থেকে নাকি আমি হাতে ব্যাগ নিয়ে আসছি, আমাকে নাকি দেখে। কিন্তু আমি তো ওইখানে ওই সময় থাকিই না। আমাকে বোন বলে, দিদিভাই আমি জানি না দিদিভাই এগুলো কি হচ্ছে, তুমি একটু বলো। এবার আমি আসলে বসে মায়ের আমি জানিয়েছিলাম, তোমার বাড়ির পেছনে কি কোনো কবরস্থান বা কোনো রকম বাঁশ বাগানের ঝাড় এরকম কিছু আছে, মানে তোমার বাড়ির পেছনে বা আশেপাশে? বোন অবাক হয়ে আমাকে উত্তর দিল, হ্যাঁ দিদিভাই, আমার বাড়ির পেছনেই, আমার বাড়ির পেছনেই রয়েছে বাঁশবাগান। আর বাঁশবাগানটা যে মুসলিম যাদের, তাদেরই বাবা মা যে মারা যায় তাদের ওখানেই জানাজা করেছে, ওখানে তাদের কবর করে রাখা আছে। আমি তখন বললাম যে হ্যাঁ, এখানে বিষয়টা অন্য আছে। এবার আমি বলি, তখন বোন আমাকে বললো, দিদিভাই প্রথমে তুমি বলো যে আমার বাড়ির পেছনে যে বা আশেপাশে পুকুর মানে বাঁশঝাড় অথবা কবরস্থান আছে তুমি কি করে বুঝলে? দেখো, আমি যখন আসনে বসি মায়ের কাছে, আমি যখন জানতে চাই তখন আমি প্রতি কটা জিনিস বুঝতে পারি, কে কি করছে, কে কাকে কি করেছে, কেন করেছে, আমি সেই মানুষগুলোকেও দেখতে পারি। তো আমি বোনের যখন ফটো নিয়ে দেখি, আমি তখন ওর বাড়ি, ও আমাকে বলে, দিদিভাই আমাদের পাকা বাড়ি, তুমি বিশ্বাস করবে না, একতলা, বাইরেটা প্লাস্টার করা হয়নি কারণ আর্থিক একটু সমস্যা আছে, যার কারণে তৈরি করা হয়নি। আগে তো নিচেটা মানে সিমেন্ট করা ছিল, চারপাশে হাফ পাঁচিল হাফ ছিল বেড়া দেওয়া, সেইটা বিয়ের পর সারানো হয়েছে। বলছে, দিদিভাই তাহলে পরে তুমি কি বুঝলে? এবার আমি ওকে বললাম, যে কবর আছে, যে কবর আছে তাদের বাড়িতে যাও, মুসলিম যাদের ওখানে জমি, বাঁশ বাগান, বাঁশ আবার বিক্রিও করে কেটে, ওখান থেকে প্রচুর বাঁশ কিন্তু বিক্রি হয়, এদিক ওদিক যায়, প্রচুর বড় বাঁশের বাগান। ওদের বাড়িতে গিয়ে তুমি জানো যে ওই যে দুটো কবর আছে, তুমি যে বলছো যে ওনাদের মানে আব্বা আর আম্মি মানে মা বাবার কবর ওখানে আছে, যেটা ও জানে, তুমি একটু গিয়ে ডিটেলসে খবর নাও, ওইটা কি সত্যি তার মা বাবার কবর না ওইটা অন্য কারো। তখন সে বোনটা আমাকে বলছে, দিদিভাই আমি কি করে বলবো, আমি তো প্রায় মানে 1 বছর আমি বিয়ে হয়ে এসেছি, আমি কি করে বলবো। আমি তখন বললাম যে তুমি একবার খবর নিয়ে দেখো, খবর নিলে পারে তুমি সত্যটা জানতে পারবে। কেন বললাম ওইটা, এটা আমি তোমাদের বলছি, দর্শক বন্ধু তোমাদের, আমি কিন্তু জানি, আমি জানি ওখানে যে মুসলমান যে লোকটার জমি মানে বাঁশের বাগান রয়েছে, বাঁশ বিক্রি হয়, দূরে দূরে যায়, আমি কিন্তু জানি ওখানে ওনার মা বাবারই কবর আছে। আমি কিন্তু বোনটাকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছি, অন্য কথা। আমি জানি বোনটা এমন একটা পুরনো রহস্য যা ও জানে না, ওর কাছে চাপা আছে, আমার মুখ থেকে আমি সেটা বলিনি। আমি কিন্তু পুরোটা দেখি, যে অ্যাকচুয়ালিও তোমরা হয়তো অনেকেই নোটিশ করে ফেলেছো বা করোনি, আমি বলে দিচ্ছি, এখন তোমরা শুনলে অবাক হয়ে যাবে। বোন কিন্তু বলে বোনের বিয়ে হয় 2024-এ, 24 ছেড়ে 25 পড়ে 25-এর মাঝে চলছে কত, এখন মে মাস মনে হয়, হ্যাঁ মার্চ এপ্রিল মে এরকম হবে, না মার্চ এপ্রিল, তো ওই 1.5 বছরই আমি ধরলাম, 1.5 বছর যদিও হয়নি। সেখানে গিয়ে তোমরা নোটিশ করেছো, আমি কিন্তু বলেছি বোনের একটা 4.5 বছর 5 বছরের বাচ্চা আছে। যদি 1 বছর 1.5 বছর বিয়ে হয়, তাহলে 5 বছরের সন্তান কি করে থাকে, কি করে থাকে? কারণ যে স্বামীটাকে বিয়ে করে সে কিন্তু পূর্বে তার বিয়ে হয়ে যায়, পূর্বে বিয়ে হয়ে যায়,
আর এইটা কিন্তু তোমরা ভাবে হ্যাঁ তা পূর্বে বিয়ে হয়ে গেছে, বাচ্চাটা আছে তো জানবে, অবশ্যই তোমরা ঠিক ওপার থেকে গণনা করছো, আমার মতো ইন্টেলিজেন্ট হয়ে গেছো সবাই। কিন্তু বোনটির হাজবেন্ড বোনটিকে বলেছিল যে আমার বউ পর পুরুষের সাথে আমাকে ছেড়ে চলে গেছে, এখানে আমাদের আশেপাশের পাড়ার লোক ভালো না, আমার বউকে এখান থেকে চলে যাওয়ার জন্য মদত করেছে, ওকে এখান থেকে যাওয়ার জন্য সব রকম সাহায্য করেছে, আমাদের সাথে কারোর কোনো কথা নেই, কোনো সদ্ভাব নেই, তুমি কারোর সাথে কথা বলবে না। বোনটি 1 বছর 4-5 মাস হচ্ছে ও কিন্তু কারোর সাথে কথা বলে না, যেখানে টিউশন পড়তে নিয়ে যায় সেটা অনেক দূরে, আর যেখানে টিউশন পড়তে নিয়ে যায় তার আগে মুদিখানা দোকানে বোনটি তার বাচ্চাকে নিয়ে যায়, বাচ্চাকে তার বাবা দিতে যায়, বোনটি কিন্তু শ্বশুর মশাইয়ের সাথে থাকে। মানে আমাদের যে বোন ঘটনাটা পাঠায়, বোন কিন্তু একা কোনো মুহূর্তে কোনো সময় কারোর সাথে কথা বলার কোনো রকমের স্কোপ পায় না। বোনটিকে এক প্রকার বলতে পারো পুরো আটকানো রয়েছে, শ্বশুর মশাই আর ওনার হাজবেন্ড পুরো ওনাকে কভার করে রাখে, পুরো গার্ড রেখেছে, মানে কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে মিশতে পারবে না। প্রথমেই বলে রেখেছে আমার বউকে ওরা ভাগিয়ে দিয়েছে, পাড়ার লোক সাহায্য করেছে, যদি পাচ্ছে তুমি কথা বলো তোমার কান ভাঙচি দেবে, তোমাকেও সংসার করতে দেবে না আমার সাথে, আর এখানে আশেপাশের লোক অনেক টুকটাক ব্ল্যাক ম্যাজিক করে, তোমাকেও মাথা খারাপ করে দেবে, নানা রকম ভয় দেখিয়েছে। আমি বোনটির কথা সব শুনেছি, আমি বোনটিকে বললাম ঠিক আছে তুমি ওসব চিন্তা ছাড়ো, তুমি গিয়ে সেই মুসলিম বাড়িটায় গিয়ে জিজ্ঞেস করো যে আমার সাথে এরম এরম ঘটছে, আমাকে এক দিদি বলেছে যে বাঁশবাগানে আপনার মা বাবার কবর আছে, এরকম আমাকে জানতে বলেছে যে ওটা কি আপনার মা বাবার কবর, তুমি গিয়ে খুব আস্তে নরম গলায় বলবে, যতই হোক তার মা বাবার তো সমাধি, বলবে। তো বোনটা খুব সাহস করে 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 মানে হট করে হয় না, গিয়ে কি বলবে, কাকে বলবে, এই মা এটা বোকা বোকা কথা না, তাদের জমি, তাদের বাঁশ বাগান, সেখানে তার বাবা মাকে সে দাহ করেছে, মানে সরি পুঁতেছে ওখানে, তো কেন বলবে, সেখানে সমাধি করে রেখেছে, এটা একটা বোকা বোকা প্রশ্ন না। বোন মানে প্রথম প্রচন্ড মানে ভয় পায়, দিদি ভাই আমি কি করে বলবো, তুমি যাও না। বোন যায়, বোন যায়, বোন বলছে দিদি ভাই আমি যখন গেলাম তারা আমাকে দেখে অবাক, কারণ আমি তো কারোর সাথে কথা বলি না, হঠাৎ তাও আবার হিন্দু বাড়ির মেয়ে, মুসলিম বাড়ি গেছি, কারোর সাথে বাঙালিদের সাথে কথা বলি না, সবাই অবাক, আমাকে দেখে বলছে আরে তুমি, কি ব্যাপার। তখন আমি বললাম যে একটা কথা বলবো বৌদি, মানে ও ওই বাড়ির বউ যে আছে, তখন বললো হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে, কোনো সমস্যায় পড়েছো, কি হয়েছে বলো। তখন বলছে বৌদি উম, আপনাদের যে আমাদের বাড়ির পেছনে বিশাল বড় বাঁশের বাগান, মাঝে মাঝেই তো দেখি রোববার করে বাঁশ কাটা হয়, তো সেই বাঁশ বাগানে দুটো কবর আছে ভেতরে, তো ওই যে কবরস্থান মতো করা, বলছে না ওটা কবরস্থান না, ওইটা আমার শ্বশুর আর শাশুড়ি মারা গেছিল, বাড়িতেই ওনাদের মাটি দেওয়ার কথা ছিল, তো বাড়িতে তখন আমার সবে বাচ্চা হয়েছে, যার কারণে দোষ যদি পড়ে কিছু, তাই জন্য আমরা আমাদের জমির মধ্যে ওখানে দিই। তখন বলছে আচ্ছা, বলছে তো কেন তুমি এই কথা জিজ্ঞেস করছো, এই কথা বলাতে মুসলিম বউটি, তখন বোন বলে যে বৌদি আমার সাথে এরকম এরকম হচ্ছে, পাড়ার প্রচুর লোক আমাকে বলেছে, মহিলারা আমাকে নাকি এরকম দেখেছে, আমি নাকি চুল আঁচড়াচ্ছি, কিন্তু আমি তো বাড়িতে ছিলামই না। তখন বলছে যে তাই নাকি, এরকম তোমাকে দেখছে, তুমি ওখানে নেই তোমাকে দেখেছে, বলছে হ্যাঁ পাড়ার লোকরা অনেকেই এরকম, মানে একটা আলোচনা হচ্ছে যে ও ওখানে নেই তো তাহলে ওকে কি করে দেখলাম, অনেকে দেখেছে যে আমি পরে আসছি আমার মেয়েকে সন্ধ্যাবেলা পড়িয়ে নিয়ে, তাহলে আমি কি করে বাড়িতে থাকি যেখানে আমি সন্ধ্যাবেলা বাড়িতেই থাকি না। তো তখন মুসলিম বউটা, আমি জানি যে বোন ওর মুখ থেকেই মানে মুসলিম বউটার মুখ থেকেই সত্যটা জানুক, আমি বলবো না। তখন বোনকে বলে অ্যাকচুয়ালি তুমি কি জানো, তুমি যাকে বিয়ে করেছো, সে যাকে বিয়ে করেছিল সেই বউটা কিন্তু ওই বাড়িতে তোমার শ্বশুর বাড়িতে তোমার মানে শাশুড়ি যে মারা গেল না, শাশুড়িকে তোমার ওই বউটাই মেরেছে,
যে তোমার স্বামীর আগের পক্ষের বউ ছিল। তখন বোন বলছে মেরেছে মানে কি করে, হত্যা করেছে, তাহলে তো পুলিশ থানা হয়ে গেছে। এ বাবা, আমাকে তো এগুলো বলেনি শ্বশুর মশাই আমার স্বামী। বলছে কি করে পুলিশ ধরবে, ওই যে তোমার বরের আগের বউ তো নিজেই গলায় দড়ি দিয়ে ওই বাড়িতে রান্নাঘরে সুসাইড করেছে। বলছে কি, আমার যে আগে মানে আমার স্বামীর বউ ছিল সে সুসাইড করেছে, তা ওই বাড়িতে, যেই বাড়িতে আমি থাকি? বলছে হ্যাঁ। বলছে আমি তো এগুলো জানি না, এগুলো বৌদি আপনি আগে কেন বলেননি? তখন বলছে তোমাকে আগে কি করে বলবো, তুমি না কারোর সাথে কথা বলতে, না কারোর সাথে মিশতে। তুমি তুমি বিয়ে থেকে আসার পরে আমাদের এলাকায় অনেক কানাপুষো হয়েছে তোমাদের নিয়ে, যে জেনে শুনে মেয়েটা এরকম করলে এই মেয়েটা না আবার গলায় দড়ি দিয়ে মরে। তুমি কিছু জানো না? তখন বোন বলছে দিদিভাই দোহাই তোমায়, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি না শুনে আমার পায়ের নিচ থেকে মাটি মাটি সরে গেল পুরো, মানে আমার না মাথা ঘুরছে। আমার স্বামী এতটা ফ্রড, এত মিথ্যেবাদী। আজকে প্রায় 1.5 বছরের কাছাকাছি সংসার, ওর মেয়ে আমি মানুষ করি, নিজের সন্তানের মতো বুকে আমি জড়িয়ে রাখি, মানে নিজের খাবার নেই, ঘুম নেই। আমি কখনো বুঝতে দিই না যে ওর মা ওকে ছেড়ে চলে গেছে। কিন্তু ওর বাবা বাচ্চা মেয়েটাকে বলে যে এই তো তোর মা, তোর আগের মা মরে গেছে। এবার এই কথা রাগ হলে মেয়েটাকে বলে, জ্বালায় যখন, আমি কখনো বলি না। আমি ভাবি যে আমার স্বামী হয়তো রাগে বলছে, দোকানে থাকে, বাড়িটা মানে বাচ্চাটাও তো বাড়িতে খুব জ্বালাতন করে, হয়তো রাগে বলছে। আমি তো এটাই ভাবি। এখন আমি শুনছি যে না, মরে গেছে। তখন আমাদের বোন সবটা জানে, ও চেনে, ওর মাথা পুরো খিচুড়ি হয়ে গেছে। ও আমার কাছে আসে, মানে ফোনে, সাথে সাথে এসে ওই সন্ধ্যাবেলা আমাকে ও হোয়াটসঅ্যাপে ডিএম করে, দিদি ভাই, ভয়েস মেসেজ প্রথম করে কাঁদতে কাঁদতে, তারপর ডিএম করে। আমি তো কাজে ব্যস্ত ছিলাম, অনেকেই করে, আমি সময় মতো দেখতে পারি না। এবার আমি কি করব, আমি কি করব? এবার আমাকে বলছে দিদি ভাই আমি আজকে তোমার জন্য সত্যিটা জানতে পারলাম। আমি বললাম কি সত্যি? আমি কিন্তু সব আগে গুনে জেনে গেছি। আমি বললাম কি সত্যি? তখন বলছে দিদি ভাই আমার স্বামীর যে আগে বউ ছিল, আমার স্বামী, ও তখন দুটো বাজে ভাষা ইউজ করে রাগে, বলছে আমি সেই মুসলিম যে বৌদিটা আমাকে যা বললো দিদি ভাই সব কি সত্যি? আমার পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে। আমি বললাম কি বলেছে? বলছে দিদি ভাই আমার যে স্বামীর বউ ছিল আমাকে বলেছে ও মানে পর পুরুষের সাথে নোংরামি করে, পরকিয়া করে, ও আর পাড়ার লোক নাকি তাতে মাদাত করেছিল ওকে অনেক, ও নাকি চলে গেছে। তাই আমাকে বলেছে তুমি পাড়ায় কারোর সাথে কিন্তু মেলামেশা করবে না, তাহলে ওরা তোমাকেও ভাগাতে সাহায্য করবে, মানে এরকম করবে, তোমার উপর ব্ল্যাক ম্যাজিক, তোমাকে নানা রকম ফুসলাবে, তুমি ছেড়ে চলে যাবে। তুমি কিন্তু খবরদার কারোর সাথে মিশবে না। আমি অন্ধবিশ্বাসের মতো ওদেরকে বিশ্বাস করে কারোর সাথে কথা বলতাম না। দিদি ভাই তুমি বিশ্বাস করো, আজকে ওই বৌদি আমাকে এই কথা বললো, দিদি ভাই তুমি প্লিজ আমাকে গুনে বলো, দিদি ভাই খুব কান্নাকাটি করে। আমি বললাম পাগলি মেয়ে, পাগলি মেয়ে আমার, আমি তো সব জানি, তুই বুঝতে পারলি না, আমি সব জানি। আমি তার জন্য তোকে পাঠালাম। কেন পাঠালাম? তার বাগানে সে তার বাবা মাকে, মানে শ্বশুর শাশুড়িকে দাফন করেছে। আমি তোকে তা সেটা জিজ্ঞেস করার জন্য কেন পাঠাবো? কেন পাঠাবো তুই সেটা বুঝতে পারলি না? আমি আমার মুখ থেকে তোকে বলতে চাইনি। কারণ কি বলতো, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা যারা আমাকে বিলিভ করো, আমি জানি তোমরা আমাকে অনেক ট্রাস্ট করো, কারণ সেই জায়গাটা আমি রেখেছি আর সর্বদা রাখবো। অনেকেই জানে তার হাজবেন্ডের এরকম প্রবলেম আছে, তার হাজবেন্ড এরকম, সেও জানে, সে নিজের মুখে বলে। কিন্তু তাকে যখন আমি আসনে বসে সত্যিটা বলে দিই যে তোমার হাজবেন্ডের এরকম এরকম ব্যাপার, এই এই প্রবলেম, তখন আবার তারা কি করে, আমার কথা অনেকেই আছে বিশ্বাস করে না। না দিদিভাই ও তো আমাকে সময় দেয়, দিদিভাই ও আমাকে খুব ভালোবাসে। তুমি কিন্তু নিজের মুখে একটু আগে বলেছো। আমি যখন বলছি সে আমার কথা শুনতে পাচ্ছে না, আমি তখন বলি যে তাহলে তোমার যেটা মন চায়, যেটা তোমার ইচ্ছা হয়, তুমি সেরকম ভাবে চলো।
যদি তোমার হাজবেন্ডের প্রতি তোমার অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস, তোমাকে যদি ভালোবাসে, তাহলে তুমি তোমার হাজবেন্ডের জন্য আমার সাথে কেন যোগাযোগ করছো? তোমারও টাইম নষ্ট হচ্ছে, আমারও টাইম নষ্ট হচ্ছে, ঠিক আছে? তো বোন তখন বলে, দিদি ভাই আমি কি করব? আমি বললাম, তুমি চার্জ করো, তুমি তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে তুমি জিজ্ঞেস করো আসল সত্যটা কি। আমি তো জানি আগেই, তুমিও আজকে জানলে, তুমি জিজ্ঞেস করো। তখন তো বোন কান্নাকাটি করে, বলে দিদি ভাই আমি সংসার করতে পারবো না। আমি বললাম, দেখো, সংসার ভেঙে বেরিয়ে যাওয়াটাও কোনো সলিউশন না, কোনো সলিউশন না। আজকে তার বউ গলায় ফাঁসি দিয়েছে, মারা গেছে, তুমি আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকজনের হাত ধরবে? এরম হতে পারে তুমি থাকতে সে অন্য কারোর সাথে রাসলীলা করছে, অন্য কারোর সাথে প্রেম করছে, সে তো তোমার সাথে থেকে যদি করে, তোমার তো বেঁচে থাকা, জীবিত অবস্থায় তুমি মৃত হয়ে যাবে, মারা যাবে, তাই না? আর এ তো বউ মারা গেছে। তখন বলছে, দিদি ভাই কি করব? আমি তাকে সব বলি। এবার ঘটনা শোনো। বোনটি বাড়িতে খুব ঝামেলা অশান্তি করে, তার স্বামী তাকে অনেক করে বোঝায়, বলে তুমি ভুল বুঝছো, এরকম কিছু না, আমি তোমাকে বলতে চাইনি কারণ তুমি ভয় পাবে, তুমি থাকবে না, শ্বশুর তোমার মায়ের বাড়ি চলে যাবে, যার জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছি। আর মেয়ের বাড়িও গরিব, বুঝতেই পারছো, গ্রাম সাইড, মেয়ের বাড়িও গরিব, মেয়ের বাড়িও অত খোঁজ খবর নেয়নি, মচনন্দপুর ভিতরে, অনেক ভিতরে। যাই হোক, বোনটি বলে, দিদি ভাই, হ্যাঁ, তার আগে বলি, বোনটি আমার সাথে প্রায় 8-9 দিন আর কোনো যোগাযোগ করেনি। তা আমি ভাবলাম কি হয়েছে না হয়েছে, আমার সময় নেই কারোর সাথে আবার যোগাযোগ করব, খুব কম মানুষ আছে যাদের সাথে আমি নিজে থেকেই ডিএম করি, তো আমি আর তার সাথে যোগাযোগ করিনি। হট করে মাঝখান দিয়ে কিছু জানানো নেই, কিছু বলা নেই, হট করে ও আর কোনো ডিএম করতো না, অনলাইনও হতো না। ঠিক 8 থেকে 9 দিন পর আমাকে আবার ডিএম করে, বলে, দিদি ভাই এবার তুমি আমাকে বাঁচাও, না হলে পারে আমাকে ওরা মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? তোমার শ্বশুর বাড়ির লোক? বলছেন না। আমি যে, কে মেরে ফেলবে? বলছে, দিদি ভাই পাড়ার লোক আমাকে পাগল করে দিচ্ছে, আমি মানসিক রোগী হয়ে মারা যাব। আমাকে সবাই বলছে, তোমাকে আমরা ওখানে দেখেছি, তোমাকে আমরা এখানে দেখেছি, তোমাকে আমরা ওখানে দেখেছি। দিদি ভাই তুমি বিশ্বাস করো দিদি ভাই, আমি কোনো জায়গায় আমাকে যারা যারা যেখানে যেখানে দেখেছে আমি ছিলাম না, তাহলে এটা কেন হচ্ছে দিদি ভাই? আর রাতের বেলা আমি শুয়ে রয়েছি, আমি জানি না সে কে, আমার হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ড আমাকে রাতে টানাটানি করছে, মানে লাগালাগি হয়েছে, বোঝানো হয়েছে। আমার মা বাবাও আছে, সবার সঙ্গে কথা হয়, পাড়ার কিছু লোককেও ডাকে, সবাই আমাকে বোঝায়। তো রাগারাগি ছিল রাতের বেলা। হঠাৎ হাজবেন্ড আমাকে বলছে যে, কি হয়েছে, তুমি আমার কথা শোনো। কাছে যখন ডাকছে, হট করে রান্নাঘরে বাসন পড়লো, থাপা থাপ বাসন পড়ছে। আমি বললাম, ছাড়ো ছাড়ো, রান্নাঘরে বাসনগুলো মনে হয় বিড়াল টিড়াল ঢুকেছে। বললো, তুমি দরজা বন্ধ করোনি। আমি আর কোনো কথা না বলে উঠে লাইটটা অন করে ছুটে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখলাম না, ইঁদুর নেই, বিড়াল নেই, গেট তো বন্ধ, জানলা বন্ধ, কোনো কিছুই নেই। তাহলে পরে বাসনগুলো কি করে পড়লো? তো আমার হাজবেন্ড তখন বলল, ও হয়তো কিছু ঢুকেছিল, ফেলে দিয়ে চলে গেছে, তুমি এসো আমার কাছে এসো। তখন বোন বলছে, দিদি ভাই যখন আমি ওর পাশে গিয়ে শুলাম, আমাকে ও জড়িয়ে, মানে আমার কানের কাছে ওর মুখটা এনে আমাকে ফিসফিস করে বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে হারানোর ভয় সত্যিটা বলিনি, যাতে তুমি ভয় পেয়ে যদি আমাকে ছেড়ে তোমার মা বাবার কাছে চলে যাও, তাহলে আমার মেয়েটাকে কে দেখবে? মেয়েটা তো তোমাকে মা বলেই মানে, আর আমিও তোমাকে খুব ভালোবাসি। যখন কানের কাছে এসে বলছে, হঠাৎ ওই সময় ঘরের মধ্যে এরকম করে 3বার, আমি 4বার দিয়ে ফেললাম, 3বার হাততালি দেওয়ার শব্দ আসে। যেই রুমে আমি আর আমার হাজবেন্ড শুয়ে আছি, সেই রুম থেকেই আওয়াজটা আসলো, কেউ হাততালি দিল। আমার হাজবেন্ড সাথে সাথে উঠে, বাবা বাবা, ও বাবা বাবা করে, ও দেখলাম, মানে কি বলবো, মানে ওই যে মুহূর্তটা, আমাকে বোন বলে, দিদি ভাই আমি তোমাকে ভাষায় বলতে পারবো না। ও যখন বাবা বাবা করতে করতে, মানে ঘরের দরজাটা খুলে, বাবা পাশে ঘরে ছিল, বাবার ঘরে গেল, যেই দরজাটা খুলে ও বেরিয়ে চলে গেল, আমি দেখলাম আমার মতো সেম টু সেম, যেরকম ডুপ্লিকেট থাকে না,
হুবাহু মানে সেম আমার মতো একদম, আমি বলে বোঝাতে পারবো না, ওর পেছনে চলে গেল। আমি না দেখে পুরো বিছানায় পুরো কাটা হয়ে বসে আছি। আমি বিছানায় রয়েছি কিন্তু সেম আমার মতো নাইটি পরা, আমার মতো চুলে খোপা, আমার মতো গঠন, আমার মতো গায়ের রং, পুরো আমি আমার হাজবেন্ডের পেছনে চলে গেল। এইবার আমি যে বিছানায় বসে রয়েছি, আমার গা দেখো, দেখো গা দেখো, কাটা দিচ্ছে, দেখো দেখো, এগুলো দেখো, দেখো, দেখেছো? তখন আমাকে বোন বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি যে বিছানায় ভয়তে জড়সড় হয়ে বসে আছি, আমি শুনছি পাশের ঘর থেকে আমার স্বামী আমার নাম করে বলছে যে বলো বলো বাবাকে বলো, বাবাকে বলো কি হলো, বাবাকে বলো একটা বাড়িতে পুজো পার্বণ করি, বাড়িতে একটুখানি কিছু এনে ঝাড়াতে হবে, তুমি বলো। আমি বলছি হে ভগবান, আমি তো এই ঘরে বসে রয়েছি, তাহলে বলো বলো করে আমার স্বামী কাকে বলছে? ভাবতে পারছো? যেই মেয়েটা বাড়িতে রয়েছে সেই মেয়েটার ফেস ধরে, রূপ ধরে একটা অশরীরী তার শ্বশুর মশাইয়ের ঘরে গিয়ে রাতের বেলা তার স্বামীর পেছনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আসল বোন তার পাশের ঘরেই ভয়তে বসে রয়েছে যে তার স্বামীর পেছনে তারই মতো দেখতে একজন বেরিয়ে চলে গেল। ভাবতে পারছো? আমাদের বোন বলছে, দিদি ভাই আমি ভয়তে যখন চিৎকার করি তখন আমার স্বামী ছুটে এসে বলছে, এ কি, তুমি তো এক্ষুনি পেছনে দাঁড়িয়েছিলে, কোনো উত্তর দিলে না, তুমি আবার কখন আসলে? আমি বললাম আমি এখানেই বসেছিলাম, আমি শুনছি যে তুমি বাবার সাথে কথা বলছো, কাকে বলছিলে তুমি, যে বলো বলো, তাহলে তুমি কাকে বলছিলে? আমি তো যা দেখেছি তোমায় বলে বোঝাতে পারবো না। তখন বললো তুমি কি দেখেছো? তখন বোনটি বলে যে যে পাড়ার লোক যা বলে সব সত্যি, সব সত্যি। আমি এক্ষুনি দেখলাম তুমি চলে গেলে বাবার ঘরে হাততালি শব্দ পেয়ে বলতে, আমি তো যাওয়ার আগেই দেখলাম তোমার পেছনে হঠাৎ কোথা থেকে সে আসলো জানি না, তোমার পেছনে আমারই মতো নাইটি পরা, চুল খোপা করা পেছনে গেল। তখন আমাদের বোনের হাজবেন্ড বলল যে এটা একটা বাজে জিনিস হচ্ছে, এটা একটা বাজে জিনিস হচ্ছে, আমি কালকেই কোনো একটা উপায় করব। যথারীতি জানা যায় যেটা, সেটা হচ্ছে আগের যে বউটা মারা গেছিল সেই বউটার আত্মা, সেই বউটার আত্মা এই বোনের ভেস ধরে ঘুরতো, মানে মারা যাওয়ার পর সে জিন হয়ে গেছে। জিন, যে বোনকে যে গলা টিপে মেরে ফেলেনি, হত্যা করেনি বা তার স্বামীকে কোনো ক্ষতি করেনি, মানে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ তারও একটা রিজন আছে যেটা জানা যায়, সেই কারণটা হচ্ছে যেইটুনি 4.5-5 বছরের বাচ্চাটা হচ্ছে সেই মেয়েটার যে মারা গেছে, সেই বাচ্চাটার জন্যই অ্যাকচুয়ালিও তার মা এখনো পর্যন্ত সেই বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারেনি, ওই বাড়ির মধ্যেই থাকে, ওই বাড়ির মধ্যেই থাকে আর এই বোনের ভেস ধরে থাকে। ভাবো শুধু, আজকে আমার বাড়িতে বসে আমি তোমাদের ঘটনা বলছি, এখন যদি প্রিন্সেসে বলে মা তোমাকে দেখলাম মোড়ের মাথায় দাঁড়িয়ে আছো, আমি বলবো আমি তো এখানে আছি। বুঝতে পারছো বিষয়টা? তোমাদের সাথে হতে পারে কিন্তু। যাই হোক, কোনো কিছু এতটা নেগলেন্সি করা ঠিক না, সবকিছু খুব কেয়ারফুল থাকতে হয়। ঘটনাটা আমাদের এত দূরই ছিল। আবারও তোমাদের বলছি, কালকে সকাল 10:30 থেকে 11টার সময় একটা ইম্পর্টেন্ট একটা ফ্রড ফ্রড তোমাদের সবাইকে বলবো, একটা আমি মিনি ব্লগ শেয়ার করব বেঙ্গলি ব্লগার সোনা এই চ্যানেলে, তোমরা সবাই দেখবে, পুরো ফুটেজ সহকারে সেই ব্যক্তিকে আমি শো করব, সেই ব্যক্তিকেও দেখবে, আর ভিডিওটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে বেশি 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 করে শেয়ার করবে, যত জনকে পারবে তোমরা ভিডিওটা শেয়ার করবে। আমি চাই ভিডিওটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের ফোনে ফোনে পৌঁছাক, কারণ তোমাদের সাথেও হতে পারে এরকম। আমি এখন ওই বিষয় নিয়ে কিছু বলবো না, বলবো আগামীকাল। এখন তোমাদেরকে আমি কমেন্টে নামগুলো বলি, চলো।
কালকের ঘটনার প্রথম আমাদের কমেন্ট করেছে সুপর্ণাদি, সন্তুর দুনিয়া, সুমনা ভট্টাচারিয়া, শ্রেয়সী, তারপরে কৌশিকী ঘোষ, রত্না সরকার, অভিজিৎ দোলই, সুনীল ভট্টাচার্য বলেছেন প্রথম ঘটনায় বাড়িটা 25 বছর ধরে বন্ধ, তাহলে নিশ্চয়ই বাড়িতে বিদ্যুৎ নেই, তাহলে লাইট জ্বলছে কি করে সেটাই তো আমাদেরও প্রশ্ন, যে সেই বাড়িতে বিদ্যুৎ আছে কি না তাও আমরা জানি না। বিদ্যুৎ থাকবে, বিদ্যুৎ কেটে দেবে, অবশ্যই ইলেকট্রিক অফিস থেকে তো আর 25 বছর ধরে বিল না পেলে, কোনো কিছু না হলে তো জ্বলবে না। এখন তার জন্যই তো বাড়িটা হন্টেড। সেই বাড়িতে মানুষ দেখা যাচ্ছে যেখানে ঢোকার কোনো জায়গা নেই, বাইরের গেট বন্ধ, সদর গেট বন্ধ, ঘরের গেট বন্ধ, জানলা পাল্লা খোলা নেই, কোনো জায়গায় দেয়াল ভাঙা নেই, পাঁচিল ঠিক আছে, তাহলে আর শুধু লাইট জ্বলছে সেটা কিন্তু সে আমাদের দাদা ভাই কিন্তু দেখতে পেয়েছেন, আর কিন্তু কেউ না। আপনজন কমেন্ট করেছো ওই ধরনের জানালাকে মনে হয় খড়খড়ি বলে। ইয়েস 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 ইয়েস, একদম একদম সঠিক আপনজন, একদম ঠিক বলেছো, ওগুলো খড়খড়ি বলে একদম। আচ্ছা, তারপরে আমাদের অভিরূপ সর্দার কমেন্ট করেছো জয় বড় মা, মায়ের জয়, বড় মার কাছে কামনা ইউটিউব ফ্যামিলি সবাই যেন ভালো থাকে। সত্যি এই না হলে আমাদের ইউটিউব ফ্যামিলি, বলো, সবাই সবার জন্য প্রে করব, আমরা সবাই একত্র হয়ে থাকবো। লিপিকা দিদিভাই বলেছো লাভ ইউ বনু, আর একদম গ্রিন হার্ট আমাকে ভরিয়ে দিয়েছো দিদিভাই, লাভ ইউ টু। তারপর প্যান্থার গেমিং ওয়াইটি আমাদের দাদাভাই বলেছেন এই গরমে তুমি কত কষ্ট করে ভিডিও করো তাই না সোনা বোন, আর আমরা আরাম করে শুয়ে বসে তোমার ঘটনা শুনি, দেখবে একদিন তোমার চ্যানেল অনেক দূর এগিয়ে যাবে, বড় মার আশীর্বাদ তোমার সাথে আছে। ঘটনা দুটি ভয়ের ছিল, তবে কাকিমার জীবনে মা না হতে পারার ঘটনা শুনে খুব খারাপ লাগলো। ভালো থেকো বোন, আমরা সবাই তোমার পাশে আছি, অনেকগুলো ভালোবাসা দিয়েছো, আমি সব সময় জানি তোমরা আমার পাশে আছো, আর আগামী পথেও তোমরা আমার হাত ধরেই চলবে। ভক্তিগীতি বলেছো দালান বাড়িটি কোথায় অবস্থিত, এইটাই তো বলতে পারবো না ভক্তিগীতি, অনেকেই আমাকে তোমরা বলো, দেখো যেই যেই জায়গার কথা বলে দেওয়ার আমি কিন্তু ঘোষণা করে দিই, যেগুলো আমি উল্লেখ করি না সেগুলো আমি বাধ্য না, কারণ আমাকে হাইড করে রাখতে বলা হয়। দেখো কেন বলা হয় এবার আমি বলি, অনেকে আবার জ্ঞান দেবে তাহলে মিথ্যে, মিথ্যে ঘটনা না। দেখো ছোট বড় ক্রিয়েটার আমাদের চারপাশে ছড়াছড়ি, দাদা ভাই প্রপার খুঁজে খুঁজে আমাকে সে সিলেক্ট করে ঘটনাটা পাঠিয়েছে। দাদাভাই বলেছেন কোনো নাম বলবেন না, দাদাভাইয়ের নামও কিন্তু হাইড করা ছিল। দাদাভাই বলেছেন যদি আপনি স্থানের নাম বলেন একে একে সব ক্যামেরা নিয়ে আসবে। হ্যাঁ হ্যালো গাইস, দেখুন এই বাড়িটা হন্টেড, এই হয়েছে ওই হয়েছে, আদৌ যেই বাড়িটা সত্যতা সেই বাড়িটা চাপা পড়ে থাকবে। তারপর বাড়িটা কি হবে, যখন গভর্নমেন্টের কানে যাবে, মানে আমাদের সরকারের, তখন কি হবে, বাড়িটা তারা হান্টেড বলে ভেঙে দেবে, সেখানে আবার ফ্লোটিং হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। যারা মানে সুযোগ সন্ধানী, সুযোগ পেতে বসে রয়েছে তাদের জন্য সহজ হয়ে যাবে রাস্তা, যেই কারণে অনেক সময় লোকেশন নাম হাইট রাখতে হয়। তারপরে আমাদের বনশ্রী দে বলেছো লাভ ইউ বনু, লাভ ইউ টু দিদি ভাই। তারপরে আমাদের কিউট দিশা ব্লগ বলেছো হাই দিদি ভাই, হ্যালো বনু। তারপরে আমাদের পাপ্পু দে ভাই বলেছো দিদি ভাই তোমার চশমা পরে ভালো লাগছে। আচ্ছা আজকাল পরিনি, যা ঘাম হচ্ছে না, তোমরা তো বুঝতেই পারছো গলা টলা সব ঘেমে গেছে। টিনা আছারিয়া বলেছো ভালো লাগলো। তারপরে আমাদের মামনি হালদার বলেছো লাভ ইউ দিদি ভাই, লাভ ইউ টু বনু, অনেকগুলো রেড হার্ট দিয়েছো। গৌরী দে বলেছো করকরি জানালা বলে, আচ্ছা হতে পারে। স্বপ্না বাজাল দিদি ভাই বলেছো না বলনি কিছু, অনেক ভালোবাসা জানিয়েছো। রূপা দে বলেছো ওয়েট করছিলাম দিদি ভাই, আমি তো জানি তোমরা ওয়েট করো, যতই রাত হোক আমি ভিডিও দিই, যখন দিতে পারি না একদম কোনো না কোনো কারণে চেষ্টার পর কমিউনিটি দিয়ে দিই, আমার নিজেরই খারাপ লাগে। অ্যাঞ্জেলিনা সোরেন অনেক রেড হার্ট দিয়েছো। কেকা চৌধুরী আমাকে অনেকগুলো ভালোবাসা দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা বোন। তারপরে শুভঙ্কর ঘোড়ই বলেছো দিদি ভাই গল্প তোমার শুনতে খুবই ভালো লাগে, দিদি ভাই বড় মাকে জানাবে আমার যেন সময় ভালো ফিরে ফেরে, আর বড় মার যেন ভালো থাকে। আচ্ছা আচ্ছা,
আর কত সুন্দর দেখো কালার ম্যাচিং করে দেখো হাত পাঠিয়েছে জামার। টিনা পরামানিক অনেকগুলো রেড হার্ট দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। লক্ষ্মী ভট্টাচার্য লাভ ইউ বলেছো, লাভ ইউ টু। অনেকগুলো রেড হার্ট দিয়েছো। পাপ্পু ভাই বলেছে আই লাভ ইউ দিদি, লাভ ইউ টু ভাই। আচ্ছা, ভাস্কর অধিকারী বলেছে এসে গেছি সোনা দিদি ভাই। আচ্ছা, মৌরায় আমাকে অনেকগুলো রেড হার্ট দিয়েছো আর বলেছো দারুণ ঘটনা। আচ্ছা, তারপরে পারমিতা সাহা বলেছো লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু। তারপর রীতা ঘোষ বলেছো ভীষণ ভয় ছিল, সত্যি তাই। আর এখানে স্বর্ণালী ব্যানার্জি বলেছো গল্পটা দারুণ। আচ্ছা, খুব ভালো লেগেছে, অবশ্যই আমি আশা করব তুমি আজকেও কমেন্ট করো। নীলিমা সিং বলেছো ঘটনা সব ভালো। রাজীব জাসওয়াল বলেছো এই এখন আসলাম দিদি। আচ্ছা, রীতা ঘোষ বলেছো নেগেটিভ নেগেটিভ এসেছিল। আচ্ছা, মানে নেগেটিভ কিছু ছিল ওখানে। আচ্ছা, রাজীব জাসওয়াল অনেকগুলো আমাকে গ্রিন হার্ট দিয়েছো, বলেছো দিদি খুব ভালো লাগলো ভিডিওটা। আচ্ছা, টুকু সাবারওয়াল বলেছো সোনা বোন তোমার অনেকই সাহস, ভয় বলে কিছু নেই না। আমি কাউকে ভয় পাই না, একমাত্র ওই যে উপরে বসে আছে, এছাড়া আমি কাউকে ভয় পাই না। তারপরে কৃষ্ণা মুখার্জি বলেছে সোনা বনু তোমায় খুব ভালো লাগছে। আচ্ছা, অমৃতা সরকার বলেছে খুব মিষ্টি লাগছে তোমায়, ঘটনাগুলো খুব ভালো লাগলো। সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের আশীর্বাদে ভালো আছি। তাহলে একটা মেয়ের পক্ষে এত কাজ করা, এত ছুটোছুটি, ঘরে বাইরে শুয়ে পড়তো দুদিন করে। পিন্টু ঘোষ বলেছো খুব ভালো লাগলো। অনিন্দিতা সিংহা বলেছো খুব সুন্দর লাগছে দিদিভাই তোমাকে। রীতা ঋতু হাজরা বলেছো সত্যি দারুণ ঘটনা দিদিভাই, লাভ ইউ, লাভ ইউ টু বলু। নৌবান ভাই বলেছো খুবই ভালো ভয়ের ঘটনা হয়েছে সোনা দিদি ভাই, আমার সোনু ডগিকে নিয়ে একটা শর্ট ভিডিও বানাও, ও আমাকে সবসময় বলে, সাথে অনেক গ্রিন হার্টও দিয়েছে, অবশ্যই বানাবো। রোহিত বলেছো দুর্দান্ত লাগলো। আচ্ছা, স্বর্ণালী বলেছো তোমাকে দারুণ লাগছে। আচ্ছা, রিমলি বিশ্বাস বলেছো খুব সুন্দর দিদি ভাই। সোমা দাস পরিবার থেকে আমাদের শেষ কমেন্ট করেছো এখন পর্যন্ত, তারপরে যারা কমেন্ট করবে সেগুলো আর পড়তে পারবো না। এখনো পর্যন্ত প্রথম ঘটনাটা খুব অবাক লাগলো, কারণ 25 বছর ধরে বন্ধ থাকা ঘরে ভৌতিক ঘটনা এখনো হচ্ছে। দ্বিতীয় ঘটনাটা তোমার ঘটনা আমি আগে শুনেছি তোমার ভিডিওর মাধ্যমে, একদম আমি তোমাদের বলেছি যে এর আগেও আমি বলেছি। তাহলে চলো, বুঝতেই পারছো, আমাকে একটু জুম করে দেখে নাও আমার কি অবস্থা, ঘেমে আমি পুরো স্নান করে গেছি, রীতিমতো ফ্যান চলছে, বাট রিং লাইটের সামনে হবেই। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। 10টা থেকে 10:30 আগামীকাল সকালবেলা ভিডিওটাই চোখ রেখো। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, শুভরাত্রি, চলো।